আইসিটি কর্নার থেকে সবাইকে এমপিওভুক্ত শিক্ষক বদলি ব্যবস্থাপনা সংক্রান্ত একটি ডেমো ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে শিক্ষক বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারের বিভিন্ন অপশন, এগুলোর ব্যবহার এবং কিভাবে শিক্ষক বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারে আপনারা ডাটা এন্ট্রি করবেন তার একটা প্রসেস আপনারা জানতে চেয়েছেন। আমি জানি ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠান বদলি সংক্রান্ত বিভিন্ন তথ্য ইতোমধ্যে আপলোড করেছেন। তারপরেও যারা এখনো করতে পারেননি বা হয়তো করবেন ভাবছেন, সো তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। তো প্রত্যাশা করি আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে খুঁটিনাটি বিভিন্ন বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করব। যাই হোক, আমরা ভিডিওটা কন্টিনিউ করি এবং কাজের জাস্ট একটা প্রসেস, মানে নমুনা আমরা দেখি কিভাবে কাজ করতে হবে, একটা ধারণা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সম্মানিত ভিউয়ার্স, এটি হচ্ছে শিক্ষক বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারের একটি ইন্টারফেস। আপনারা গুগলে শিক্ষক বদলি ব্যবস্থাপনা লিখে দিলেই আপনাদের সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে। আপনারা এছাড়াও গুগলে যদি NG TTDSAC teletalk.com.bd লিখে দেন, এই যে অ্যাড্রেস বারে যেমনটা আপনারা দেখছেন, এটা লিখে দিলেও কিন্তু চলে আসবে। ঠিক আছে, যাই হোক, এইটুকু আপনারা অবশ্যই পারবেন। এখানে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে, প্রথমে লগ ইন করে নিতে হবে, অর্থাৎ সিস্টেমে প্রবেশ করতে হবে। সো তার আগে কিছু অপশন এখানে রয়ে গেছে, সেগুলোর সাথে দুটি কথা বলি। যেমন উপরে ভিডিও টিউটোরিয়াল দেখতে পাচ্ছেন, ব্যবহার নির্দেশিকা, যদিও অপশনগুলো এখানে দেওয়া আছে, আমি দেখেছি খুব একটা কার্যকর এগুলো হয়নি। আমরা যদি ব্যবহার নির্দেশিকাতে ক্লিক করি, দেখব কি যে এখানে এই যে অপশনগুলো আছে, এগুলো যদিও দেওয়া আছে, আমরা কিন্তু কোনো PDF ডাউনলোড করতে পারছি না, এবং ডাউনলোড করলেই লেখা আসে এরর বা প্লিজ ট্রাই অ্যাগেইন। অর্থাৎ নির্দেশনা মোতাবেক এখানে ব্যবহার নির্দেশিকাগুলো থাকার কথা ছিল, কিন্তু কোনোটাতেই কর্তৃপক্ষ এখনও সেই PDF ফাইলগুলো যুক্ত করেনি, যার কারণে আমরা এখান থেকে নির্দেশিকা ডাউনলোড করতে পারছি না। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি থেকে প্রতিষ্ঠানের মেইলে যে ব্যবহার নির্দেশিকা দেওয়া আছে, মূলত সেটা অনুসরণ করলে আপনারা পারবেন। এছাড়া আপনারা যদি মাওসির ওয়েবসাইটে যান, সেখানে গেলেও কিন্তু আপনারা বদলি সংক্রান্ত নির্দেশনাগুলো পেয়ে যাবেন। আপনারা নোটিশ বোর্ডে গেলে এ সংক্রান্ত নোটিশ পেয়ে যাবেন। এই নোটিশগুলো আমি অলরেডি আমার আইসিটি কর্নার ফেসবুক পেজ বা গ্রুপে কিন্তু শেয়ার করে দিয়েছি। এগুলো আপনারা অলরেডি দেখেছেন, মানে এই চিঠিগুলো, যেটি হচ্ছে 21/5/2026 খ্রিস্টাব্দ তারিখের চিঠি। মূলত এখানে বলাই আছে, মানে সমস্ত কাজ, মানে যাবতীয় নির্দেশনা কিন্তু এখানে আছে। আপনারা অবশ্যই কাজের পূর্বে সুন্দর করে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসির ওয়েবসাইট থেকে এই বদলি নির্দেশিকাগুলো ভালো করে ডাউনলোড করে এগুলো পড়ে নেবেন। মূলত আপনার কাজের ক্ষেত্রে যে প্রশ্নগুলোর উদ্রেক হবে, সে প্রশ্নগুলোর উত্তর আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, মানে কোন ধাপে আপনাকে কী কী করতে হবে সকল তথ্য কিন্তু এখানে রয়ে গেছে। যেমন লগ ইন থেকে শুরু করে আপনার এখানে ড্যাশবোর্ড, প্রতিষ্ঠানের তথ্য প্রথম ধাপে, তারপরে দ্বিতীয় ধাপে শূন্য পদের তথ্য দিতে হবে, তৃতীয় ধাপে শিক্ষক কর্মচারীর তথ্য দিতে হবে, তারপরে চতুর্থ ধাপে স্বামী স্ত্রীর কর্মস্থলের তথ্য দিতে হবে, তারপরে পঞ্চম ধাপে সেগুলো যাচাইয়ের অপশন রয়েছে। মূলত এভাবেই আপনাদের কাজগুলো সম্পন্ন করতে হবে একদম শেষ পর্যন্ত। ঠিক আছে, তো তারপরেও জাস্ট এই প্রসেসগুলো একটু দেখাচ্ছি যে আসলে আমরা যখন অনলাইনে প্রবেশ করবো এগুলো আসলে কিভাবে পাবো। ঠিক আছে, আমরা অ্যাজ ইউজুয়াল বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারে চলে এসেছি। সো ব্যবহার নির্দেশিকাগুলো এখান থেকে ডাউনলোড না করে আপনারা মাওসির ওয়েবসাইট থেকে দেখে নেবেন। এনিওয়ে, এবার আসি আমরা সিস্টেমে প্রবেশ সংক্রান্ত বিষয় নিয়ে। ভিডিওটি একটু লং হচ্ছে, ডোন্ট মাইন্ড। ইতোমধ্যে টেলিটক নম্বর থেকে প্রতিষ্ঠান প্রধানের
যে অফিসিয়াল নম্বর আছে প্রতিষ্ঠানের ইন নম্বর সংযুক্ত, সেই নম্বরে কিন্তু শিক্ষক বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হয়েছে। আপনারা জানেন, যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান বদলির সফটওয়্যারে লগ ইনের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে না থাকেন, তাহলে আপনারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করতে পারেন। এছাড়াও বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারের যে 21 তারিখের যে চিঠিটা ছিল, সেখানে কিন্তু হেল্পলাইন নম্বরও দেওয়া আছে, লক্ষ্য করেন। এই নম্বরে যোগাযোগ করলে সমাধান পেতে পারেন, তবে মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করাটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ আপনি ওই হেল্পলাইন নম্বরগুলোতে কল দিলে তারা অধিদপ্তরে যোগাযোগের পরামর্শ দিবে। এনিওয়ে, আমরা এবার একটু চলে যাই লগ ইন প্রক্রিয়া। আপনারা মেসেজ যেটা পেয়েছেন ইউজার আইডি পাসওয়ার্ড সংক্রান্ত, সেটা দিয়ে আপনারা লগ ইন করবেন। এখানে মনে রাখুন, টিক দিলে আপনি পাসওয়ার্ডটা আপনি সেভ থাকবে। যাই হোক, আমরা এখানে প্রবেশ করছি। তো সফলভাবে এখানে প্রবেশ হয়ে গেছে। হয়ে গেলে আপনি প্রতিষ্ঠানের যে ড্যাশবোর্ড এটি পেয়ে যাবেন, প্রতিষ্ঠানের নাম দেখতে পাবেন। এছাড়া বেশ কিছু ডাটা এখানে স্বয়ংক্রিয়ভাবে রয়েছে, এগুলো দেখে বিচলিত হওয়ার কিছু নেই। আপনাদের মূলত কাজ হচ্ছে এই যে বাম পাশে ডিএসএইচি যে লেখা রয়েছে, এর নিচে আপনি আছেন ড্যাশবোর্ডে, এগুলো ডিফল্টভাবে থাকবে। এখানে আপনি কোনো তথ্য এডিট করা বা কোনো কিছু করতে পারবেন না, কারণ এটা ইএমআইএস থেকে অটোমেটিক্যালি একটা ডাটা নেওয়া আছে। ঠিক আছে, তো এটা দেখে বিচলিত না হই, আমরা এই ধাপগুলোতে আসি। আপনাদের কাজ করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এই ধাপ থেকে। এখানে পর্যায়ক্রমে আপনারা এই অপশনগুলোর কাজ একটু দেখতে পাবেন। যাই হোক, আমরা শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যতে ক্লিক করছি। এখানে ক্লিক করে দিলে লক্ষ্য করেন আপনার প্রতিষ্ঠানের মৌলিক কিছু তথ্য চলে আসে। এখানে কিছু তথ্য আছে, আপনি এডিট করতে পারবেন না, এগুলো সফটওয়্যারে অটোমেটিক্যালি দেওয়া আছে। আর কিছু তথ্য এখানে ক্লিক করে করে আপনি নেবেন। ঠিক আছে, মানে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেগুলো আপনারা নেবেন। একটা সমস্যা হচ্ছে, সেটি হচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠান স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, তাদের কিন্তু কলেজের পাসওয়ার্ডটা এসেছে, সো স্কুলের আসেনি। আমাদের ক্ষেত্রেও একই সমস্যা হচ্ছে। এটা আমি পরবর্তী ধাপে আপনাদের সাথে শেয়ার করব, বুঝতে পারবেন। আসলে ওই একই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু কাজ হচ্ছে না। আপনারা যত দ্রুত সম্ভব মাধ্যমিক শিক্ষা অফিসে বিষয়টি অবগত করবেন যে স্কুল অ্যান্ড কলেজ, মানে কলেজের এবং স্কুলের যদি এমপিও কোড একই হয় সেক্ষেত্রে ভিন্ন ব্যাপার, আর যদি এমপিও কোড আমাদের মতো পৃথক হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা। যেমন আমাদের প্রতিষ্ঠানের স্কুলেরটা এখনও আসেনি, শুধু কলেজের ইউজার আইডি পাসওয়ার্ড পেয়েছি, সো সেইটা দিয়ে আপনাদেরকে একটি ডেমো দেখাচ্ছে। ঠিক আছে, আপনারা হয়তো আপনাদের ক্ষেত্রে এমনটা হচ্ছে কিনা অবশ্যই বলবেন, আর স্কুলের পাসওয়ার্ড পেয়ে না থাকলে সেটিও বলবেন। তো যাই হোক, এই পর্যায়ে আমাদের কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। কেমন, এখানে ডকুমেন্ট সংযুক্ত করতে হবে। আমরা এমপিও আবেদন যখন করি, বিভিন্ন ধরনের ফরওয়ার্ডিং, এমপিও শিট, স্টাফিং প্যাটার্ন, টট লিস্ট, রিকমেন্ডেশন লেটার, এই ধরনের ফাইল কিন্তু আপলোড করে থাকি। সো এই ফাইলগুলো আমাদেরকে আগে থেকেই স্ক্যান করে নিতে হবে, স্ক্যানার দিয়ে অথবা ক্যাম স্ক্যানার দিয়ে স্ক্যান করে নিতে হবে। এবং এগুলোর ক্যাটাগরি ইমেজ অথবা পিডিএফ হতে পারে। এবং এই ফাইলগুলো এক একটা ফাইল সর্বোচ্চ 10 এমবি। ঠিক আছে, মানে 10 এমবির উপরে হলে চলবে না, মানে 10 এমবির মধ্যে হলে চলবে। আসলে একটা এমপিও শিট, স্টাফিং প্যাটার্ন, এগুলো আপনারা ক্যাম স্ক্যানার দিয়ে বা স্ক্যানার দিয়ে এমন করে স্ক্যান করবেন যাতে করে 10 মেগাবাইটের বেশি না হয়। ঠিক আছে, সো এখানে দেখতে পাচ্ছেন এমপিও শিট, শিক্ষক কর্মচারী বিবরণী। একটা একটা বলি। এমপিও শিট বলতে আপনার প্রতিষ্ঠানের যে এমপিও ইএফটি যে বিল সাবমিট করেন প্রতি মাসে, একটা এমপিও শিট থাকে, সেটা সর্বশেষ যেটা, যেমন যেহেতু এই 10 তারিখের মধ্যে তথ্য দিতে হবে, সো সর্বশেষ এমপিও হচ্ছে মে মাসের এমপিও শিট। সো সেই মে মাসের এমপিও শিটটা আপনারা কিন্তু যেটা ডাউনলোড করে রেখেছেন সেটা দিবেন, এবং সেখানে শিক্ষক কর্মচারীদের স্বাক্ষর নেবেন, প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর বা সভাপতি যিনি আছেন দায়িত্বে তার স্বাক্ষর নিয়ে সেটা স্ক্যান করে আপলোড করতে হবে। কোনোভাবেই শিক্ষক কর্মচারীদের স্বাক্ষর বা প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর সিল ছাড়া এমপিও শিট আপলোড করবেন না।
এবার আসে শিক্ষক কর্মচারীর বিবরণী। এখানে মূলত স্টাফিং প্যাটার্ন বোঝাচ্ছে আপনারা এমপিও আবেদন করতে শিক্ষক কর্মচারীদের শিক্ষাগত যোগ্যতা, তাদের এমপিও এবং বিস্তারিত এবং স্বাক্ষর সংবলিত যে শীটটা থাকে 2 পৃষ্ঠার, সেই শিক্ষক কর্মচারীর স্টাফিং প্যাটার্নটা দিবেন। কলেজের ক্ষেত্রে একাধিক পেজ হবে, সো সেটা দিবেন। বিভাগ অনুমোদনের কপি, আপনার প্রতিষ্ঠানে যদি বিজ্ঞান, মানবিক এই বিভাগগুলো চালু থাকে সেক্ষেত্রে সেগুলোর অনুমোদনের কপি নিঃসন্দেহে আছে, সেগুলো স্ক্যান করে আপলোড করবেন। এছাড়া বিষয় অনুমোদন, যেমন আইসিটি বা অন্যান্য বিষয়ে সাবজেক্ট যদি খোলা থাকে সেগুলো অনুমোদনের কপি নেবেন। শিক্ষার্থীর টট লিস্ট বলতে আপনারা প্রতি বছর শিক্ষার্থীদের যে রেজিস্ট্রেশন করেন ষষ্ঠ, অষ্টম, নবম অথবা একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের যে রেজিস্ট্রেশন করেন, শিক্ষার্থীদের একটা প্রাথমিক তালিকা করেন, সেটা এখানে দিতে পারেন। এছাড়াও তাদের ছবিযুক্ত যে হার্ড কপি আছে সেটিও আপনারা এখানে স্ক্যান করে দিতে পারেন। এটার অর্থ হলো যে আসলে আপনার কাম্য সংখ্যক শিক্ষার্থী আছে কিনা সেটি যাচাইয়ের জন্য মূলত এই ডকুমেন্টগুলো আপলোড করতে বলে। শিক্ষার্থীর তালিকা, এটি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের প্যাডে শিক্ষার্থীর তালিকা লিখে একটা ছক করে ষষ্ঠ থেকে শুরু করে দ্বাদশ পর্যন্ত ছাত্র কত, ছাত্রী কত, এই ধরনের তথ্য দিবেন। ঠিক আছে, প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সেটি সিল স্বাক্ষর দিয়ে। এছাড়া এনটিআরসি কর্তৃক সুপারিশপত্র মানে রিকমেন্ডেশন লেটার, যারা কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছে তাদের জন্য এই অপশনটি প্রযোজ্য না। সেক্ষেত্রে আপনারা প্রযোজ্য নয় এমন একটা ফাইল লিখে আপলোড দিতে পারেন। তবে অধিকাংশ প্রতিষ্ঠানে এনটিআরসি কর্তৃক সুপারিশকৃত অনেক শিক্ষক আছে, সুতরাং এখানে আপনাদেরকে রিকমেন্ডেশন লেটারটা আপলোড দিতেই হবে। ঠিক আছে, এখন প্রশ্ন হলো যে আপনার প্রতিষ্ঠানে তো একাধিক শিক্ষক সুপারিশ পেয়েছে, সেক্ষেত্রে কি করবেন? যতজন শিক্ষক সুপারিশ পেয়েছে তাদের একদম ধারাবাহিকভাবে, মানে প্রথমে কে সুপারিশ পেয়েছে, তারপরে কে, তারপরে কে, এভাবে স্টেপ বাই স্টেপ তাদের ফাইলগুলো স্ক্যান করে সেগুলো মার্জ করে দেবেন। ঠিক আছে, মানে একাধিক পিডিএফ ফাইলগুলো একসাথে কম্বাইন্ড করে দেবেন বা মার্জ করে দিয়ে দেবেন। এবার আমি এটা আপলোডের প্রসেসটা একটা দেখাচ্ছি। আমি আগেই বলেছি এটা একটা ডেমো কন্টেন্ট, কারণ এখনও শিক্ষা প্রতিষ্ঠান খুলেনি। এমপিও শিটে শিক্ষক কর্মচারীদের স্বাক্ষর নিতে হবে, প্রতিষ্ঠান প্রধান, সভাপতির স্বাক্ষর, তো সেটা তো আসলে পসিবল হবে প্রতিষ্ঠান যখন খুলবে তখন। সো আমি একটা ডেমো দেখাচ্ছি। সো আমরা আপলোড অপশনে ক্লিক করব। এখানে আপাতত ফাঁকা দেখাচ্ছে, ধরেন এটা একটা এমপিও শিট। আমি একটা ডেমো এমপিও শিট আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি। ধরেন এটাই পিডিএফ ফাইল। সো দেখেন এখানে ফাইলের নামটা কিন্তু ব্ল্যাঙ্ক ছিল, এখানে ভরে গেছে। হ্যাঁ, এই যে আপলোড কথাটি উঠে যাবে কারণ আপনি এটা আপলোড করেছেন। ওকে, এখানে ফাইলটা আপলোড হয়েছে এবং সঠিক ফাইল আপলোড হয়েছে কিনা সেটা আপনারা এখানে দেখতে পারেন। যেমন ফাইল দেখুন, লক্ষ্য করেন এখানে দেখেন এমপিও শিটটা কিন্তু চলে এসেছে। আমি জাস্ট ডেমো দেখাচ্ছি আপনাদেরকে। এবং এখানে অবশ্যই শিক্ষক কর্মচারীদের স্বাক্ষর থাকতে হবে, এভাবে ব্ল্যাঙ্ক দেওয়া যাবে না। এখানে স্বাক্ষর দিবেন, তারপরে লক্ষ্য করেন এখানে সভাপতির স্বাক্ষর, তারপরে এদিকে প্রতিষ্ঠান প্রধানের যে একটা স্বাক্ষর আছে যে যেই জায়গাতে, সেটা দিবেন, দিয়ে তারপর সেটা সিল স্বাক্ষর দিয়ে স্ক্যান করে আপলোড দিবেন। বুঝতে পেরেছেন? সো এখন যদি মনে হয় যে এই ফাইলটি আপনাকে ডিলিট করতে হবে, সেক্ষেত্রে আপনি চাইলে এই মুছুন অপশনে ক্লিক করে কিন্তু এটি ডিলিট করতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে আবার পুনরায় এই ফাইলটি আপনাকে আপলোড করতে হবে। দেখেন এখানে মুছুনে দিয়ে দিলাম। আপনি কি এটা মুছতে চান? যদি না চান নো দেবেন, আর যদি মুছতে চান বা ডিলিট করতে চান সেক্ষেত্রে ইয়েস ডিলিট এরকম দেবেন। সো আমি এটা ডিলিট করে দিতে চাচ্ছি। লক্ষ্য করেন সফলভাবে মুছে ফেলা হয়েছে। ওকে, তো এটা চলে যাবে। সো এইভাবে আপনারা প্রত্যেকটা ডকুমেন্টস কাজের পূর্বেই সুন্দর করে স্ক্যান করে নেবেন। আমি যেহেতু ডেমো বা একটা নমুনা দেখাচ্ছি, সো এগুলো কিন্তু এখনও প্রিপেয়ার হয়নি। সো স্কুল খুললে তারপর এগুলো কাজ খুবই সহজ, এটা আপনি একদিনেও করতে পারবেন, সমস্যা নেই। সো প্রসেসটা একটু দেখেন। এখন ধরেন সব ফাইল আপনি আপলোড করলেন, এখন কি করবেন? তারপরে এই যে তথ্য আপডেট বলে একটা অপশন আছে একদম নিচে, এই আপডেট অপশনে ক্লিক করলে আপনার এই ধাপের কাজ কিন্তু শেষ এবং তথ্য সফলভাবে আপডেট হয়েছে যদি আপনি এই ডকুমেন্টের যে ক্রাইটেরিয়া আছে সে অনুযায়ী এগুলো আপলোড করে থাকেন। ঠিক আছে, এবার আমরা চলে যাব এই যে এই অপশনটাতে পদ এবং শূন্য পদ সংক্রান্ত তথ্য। এখানে আমরা ক্লিক করে দিই।
একটু আগে যে বিষয়টা বলছিলাম যে পদ সংক্রান্ত যে তথ্য, আহ, তার আগে একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হলো যেখানে পদ সংক্রান্ত কোনো তথ্য, ভুল তথ্য দেওয়া যাবে না, ঠিক আছে? কারণ এই তথ্যের উপর ভিত্তি করেই বদলি কার্যক্রমটি হবে। সুতরাং এখানে আপনি কোনো ভুল তথ্য প্রদান করলে তার জন্য বদলি প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হবে, বা যিনি বদলি প্রত্যাশী তিনি ভুক্তভোগী হবেন বা ক্ষতিগ্রস্ত হবেন, এবং আপনারও কিছু দায় কিন্তু রয়েছে বা আপনার উপর সে দায় বর্তাবে। সুতরাং আপনারা এখানে তথ্য দেওয়ার সময় অবশ্যই ভালো করে দেবেন। সেক্ষেত্রে এখানে ক্লিক করে করে দেবেন। পদের ধরন, পদটা কেমন, প্যাটার্নভুক্ত নাকি অতিরিক্ত, সেটা সিলেক্ট করবেন। জাস্ট এগুলো প্রতিষ্ঠান প্রধানের সাথে কনসাল্ট করে নেবেন। এখানে ক্যাটাগরি দিবেন, আসলে পদটা কোন ধরনের, প্রশাসনিক। প্রশাসনিক বলতে প্রতিষ্ঠান প্রধান বোঝায়, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান বা সহকারী প্রধান। আর শিক্ষক থাকলে শিক্ষক দিবেন, প্রদর্শক হলে প্রদর্শক, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী হলে সেগুলো সিলেক্ট করে দিবেন। ধরুন আমি শিক্ষক দিচ্ছি, সেক্ষেত্রে পদের নাম কি এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে। এগুলো আপনারা জাস্ট বুঝতে পারছেন, হ্যাঁ। এবং দেখেন ক্লিক করার সাথে সাথে এখানে অনুমোদিত পদ চলে এসেছে, শূন্য পদ, এবং এখানে বিষয় আপনারা সিলেক্ট করতে পারেন, দেখেছেন? মানে জাস্ট ডেমো। এবং আপনি যদি এখানে কর্মরত এক দেন তাহলে শূন্য পদ কিন্তু এখানে জিরো হয়ে যাবে। দেখেন এখানে এক দেখাচ্ছে, বাট আমি এখানে কর্মরতকে জিরো দিয়ে দিলাম। এখন লক্ষ্য করেন এখানে কিন্তু অবশ্যই শূন্য হয়ে যাবে, কারণ কর্মরত আমি এক দিয়ে দেবো, সরি। কর্মরত মানে অনুমোদন আছে এক, কর্মরত এক, সেক্ষেত্রে কিন্তু এটা শূন্য দেখাবে না। আর অনুমোদিত আছে কিন্তু কর্মরত নেই, সেক্ষেত্রে জিরো দিলে এখানে শূন্য পদ কাউন্ট হবে, ওকে। এবং সেই তথ্যটা আপনারা এখানে তালিকায় যুক্ত করবেন। যুক্ত করলে এই যে এখানে লেখা আসছে কোনো তথ্য যুক্ত করা হয়নি, যেহেতু আমি তালিকায় যুক্ত করিনি, এটা যুক্ত করলে এখানে মোট এবং মোট শূন্য এই সংখ্যাটি কিন্তু আসবে, ঠিক আছে? সো আমি যেহেতু একটা ডেমো দেখাচ্ছি, এগুলো আমি আপাতত অ্যাড করছি না। যদি মনে করেন যে এই তথ্যটা আমি মুছে ফেলবো, সেক্ষেত্রে মুছে ফেলুন অপশনে ক্লিক করলে এই তথ্যগুলো কিন্তু চলে যাবে, ঠিক আছে? এখানে কতগুলো পদ শূন্য আছে সেগুলো দিবেন। আর শূন্য না থাকলে সেক্ষেত্রে ওই যে আপনি বিষয়টা সিলেক্ট করে কর্মরত দিয়ে দেবেন, তাহলে শূন্য দেখাবে না। এটা চলে গেল। এখানে কিন্তু কোনোভাবেই নন এমপিও শিক্ষকের তথ্য দেওয়ার সুযোগ নাই। আপনারা হয়তো বলবেন যে স্যার তাহলে প্যাটার্ন মিল করবো কেমনে? একটা শুধু এমপিও ভুক্ত শিক্ষক বদলি, সুতরাং এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীর তথ্য দিতে হবে। এখানে নন এমপিও কোনো শিক্ষক কর্মচারীর তথ্য আপনি দিতে পারবেন না। কেন পারবেন না? এই ধাপে দেখেন, এই যে শিক্ষক কর্মচারীর তথ্য, এখানে আসেন। এখানে আসলে দেখবেন এই যে স্বয়ংক্রিয় তথ্য, যেটা ইএমআইএস থেকে প্রাপ্ত। সো এখানে আপনি ইন্ডেক্স নম্বর বলে একটা অপশন আছে, কিছু অপশন আছে দেখেন, এগুলো ব্লক দেখাচ্ছে, আপনি চাইলে এগুলো এডিট করতে পারবেন না। আর যেখানে লিখুন বা কাটসর যায় সেগুলো আপনি এডিট করতে পারবেন। এবং ইন্ডেক্স নম্বর, এই যে এখানে ড্রপডাউনে ক্লিক করলে আপনি আপনার সেই প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের ইন্ডেক্স পাবেন। ধরুন আমি একটা ডেমো ইন্ডেক্স দিচ্ছি, এখানে ইন্ডেক্স দেওয়ার সাথে সাথে তার নাম কিন্তু চলে এসেছে। এবং এই যে বাংলায় নাম এখানে লিখে দেবেন, এবং নিজ জেলা এই যে ড্রপডাউন থেকে আপনি সিলেক্ট করে দেবেন। এখান থেকে আপনার এক জেলা আছে, যে কোনো একটা জেলা আপনি ওই শিক্ষক আসলে যে জেলায় তার বাড়ি বা নিজ জেলা সেটা দিবেন। তারপরে এদিক থেকে নিজ উপজেলাটা সিলেক্ট করে দিবেন। মানে এগুলো জাস্ট ক্লিক করে করে দিবেন। এছাড়া শৃঙ্খলা সংক্রান্ত তথ্য আছে, তার বিরুদ্ধে কোনো কমপ্লেইন আছে কিনা সেটা দেবেন। এছাড়া আর একটা ইম্পর্টেন্ট যে স্টেপস, সেটি হলো এই যে স্বামী স্ত্রীর কর্মস্থলের যে একটি ব্যাপার। এখানে স্বামী বা স্ত্রী আধা সরকারি স্বায়ত্তশাসিত এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত কিনা সেটা এখানে রেডিও বাটনে ক্লিক করে হ্যাঁ বা না দিবেন। এবং নিজ স্বামী স্ত্রীর নিজ জেলা বা কর্মস্থলের তথ্য দিবেন। তারপরে তালিকায় যুক্ত করুন অপশন দেবেন। সো এটা দেওয়ার সাথে সাথে আপনি এই তথ্যগুলো মূলত নিচে চলে আসবে। মানে আপনি এই উপরে যে যে তথ্য আছে সঠিকভাবে যদি প্রত্যেকটা ফিল্ড, যেগুলো লাল তারকা চিহ্ন আছে সেগুলো তো দিতেই হবে, প্রত্যেকটা ফিল্ড প্রপারলি যদি আপনি দেন, সেক্ষেত্রে সেই তথ্যগুলো যখন তালিকায় যুক্ত করবেন এই নিচে চলে আসবে অনেক বড় কলাম। এগুলো মোবাইল থেকে করা আসলে সম্ভব না, আপনারা অবশ্যই ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার থেকে করার চেষ্টা করবেন। এই তথ্যগুলো কিন্তু এখানে
আসবে। যদি কারো তথ্য ভুল অ্যাড হয়ে থাকে সেক্ষেত্রে এই যে অ্যাকশন বাটন আছে, এর আগে এমপিও শিট আপলোডের সময় যেটা দেখিয়েছি, অ্যাকশনের এখানে তথ্য দেখুন বা মুছে ফেলুন এই অপশন আসবে। সেক্ষেত্রে মুছে ফেললে সে তথ্যটি আপনি আবার পুনরায় যুক্ত করতে পারবেন বা ভুল তথ্যটা সরাতে পারবেন। সো আমরা কিন্তু শেষের দিকে চলে এসেছি। এবার আমরা স্বামী স্ত্রীর কর্মস্থল বা তথ্য দিব। এখানে নতুন যাচাই শুরু করুন আছে, সংরক্ষিত তালিকা। আপনি যদি আগে তথ্য দিয়ে থাকেন সেগুলো পাবেন। এছাড়া এখানে কর্মস্থলের ধরন যাচাইয়ের জন্য একাধিক অপশন আছে, এগুলো আপনারা চেক করতে পারেন। আর স্বামী স্ত্রী যদি কর্মস্থলে যেতে চান সেক্ষেত্রে স্বামী বা স্ত্রী তার কর্মস্থলের প্রমাণক দিতে হবে। প্রতিষ্ঠান প্রদান কর্তৃক একটি প্রত্যয়নপত্র দিতে হবে যে আসলে এই ব্যক্তি এই প্রতিষ্ঠানে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এই জেলায় কর্মরত আছে এবং তার জানা মতে সে বাংলাদেশের নাগরিক। এই ধরনের তথ্য দিতে হবে, মানে তার সেই কর্মস্থলের তথ্যটা প্রমাণক, মানে সেটা প্রমাণের জন্য। ওকে, সরকারি হলে এনআইডি বা এমপ্লয় আইডি দিয়ে সার্চ করবেন। আধা স্বায়ত্তশাসিত বা আধা সরকারি হলে ম্যানুয়ালি এন্ট্রির এখানে সুযোগ আছে। এছাড়া এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হলে এই যে এখানে এমপিওভুক্ত হলে সেটাও কিন্তু আপনি এই যে দিতে পারেন, তার ইন্ডেক্স নাম্বার দিয়ে যাচাই করতে পারেন। তার ইন্ডেক্স নাম্বার লিখলে সেটা চলে আসবে এবং তথ্য দেখুনে ক্লিক করলে আসবে। ভুল হলে সেটা রিসেট করবেন। মোটামুটি এটাই কিন্তু প্রসেস। হ্যাঁ, এবার তথ্য যাচাই অপশন আছে, এগুলো আসলে পরবর্তীতে কাজ, কারণ আপনি সকল তথ্য প্রপারলি ইনপুট করবেন, যাচাই করবেন সেগুলো, এবং এখানে এগুলো আসবে। কোনো ধরনের ভুলভ্রান্তি থাকলে সেগুলো আপনি চেক করার এখানে সুযোগ পাচ্ছেন। আর বদলি শিক্ষকের অবমুক্তি বা নতুন কর্মস্থলে যোগদান, এইগুলো অ্যাকচুয়ালি এখন কাজ না, এগুলো হচ্ছে পরবর্তীতে। আপাতত আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যে যে ডকুমেন্টস আছে সেটা আপলোড করবেন, পদ শূন্য পদ সংক্রান্ত তথ্য দিবেন, শিক্ষক কর্মচারীর তথ্য দিবেন, কর্মস্থলের তথ্য দিবেন, তথ্য যাচাই। মোটামুটি এই পর্যন্ত আপাতত আপনাদের কাজ রয়েছে। এই কাজটি প্রতিষ্ঠানের এবং এটি প্রতিষ্ঠান থেকে চলতি মাসের 10 তারিখের মধ্যে ডাটা এন্ট্রির কাজটি সম্পন্ন করতে হবে। মোটামুটি এটা হচ্ছে কাজ। আর বদলি প্রত্যাশীদের কাজ কিন্তু পরে, কারণ প্রতিষ্ঠানের তথ্যগুলো যখন যাচাই শেষ হয়ে যাবে বা আপলোড শেষ হবে সেগুলো তখন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট এই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে সেগুলো প্রেরণ করতে হবে। যেভাবে আমরা ইএফটির তথ্য পাঠিয়েছি, আর কলেজ পর্যায়ের তথ্যগুলো মূলত আঞ্চলিক অফিসে প্রেরণ করতে হবে। মানে ইএফটি কাজ যেভাবে আমরা করেছি বা পাঠিয়েছি সেভাবে, ঠিক আছে। সকল তথ্যগুলো সঠিকভাবে আপলোড করার চেষ্টা করবেন, কোনো ধরনের ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি করা যাবে না, ঠিক আছে। বিশেষ করে শূন্যপদ সংক্রান্ত কোনো তথ্য যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু ওই বদলিটা বাস্তবায়ন আসলে সম্ভব না, ঠিক আছে। যাই হোক, আপনারা ধীরে সুস্থে কাজ করুন, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ, বন্ধের সময় কর্তৃপক্ষ কাজ দিয়েছে, তারপরেও বিভিন্ন জটিলতা আসবে, বিভিন্ন ট্রাবল হবে, কর্তৃপক্ষ সেগুলো অবগত হবে এবং তারা একটা পর্যায়ে যদি দেখে যে নির্ধারিত সময়ের মধ্যে কাজ করা পসিবল হচ্ছে না সেক্ষেত্রে আবার তারা সময় বাড়াতেও পারে। এইভাবে আপনারা কাজগুলো আসলে করবেন। ওকে, আমরা পরবর্তীতে আরও ধারাবাহিকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। কাজ শেষ হয়ে গেলে আমরা লগ আউট করে এই সাইট থেকে বের হয়ে যাব, ঠিক আছে। আপাতত এইটুকুই, জাস্ট ডেমো দেখালাম, ভিডিওটি লং হয়ে গেল। আমরা ধাপে ধাপে আরও বিভিন্ন সমস্যা নিয়ে ভিডিও দেব। ধন্যবাদ।